মাস্টার মাইন্ড মনোজ গুপ্তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা টিম। আর তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পাসপোর্ট জালিয়াতিতে ইতালি যোগ, জাল পাসপোর্ট চক্রে পুলিশের হাতে পাকড়াও ইতালি ফেরত। ধীরেন ঘোষ নদিয়ার চাকদা থেকে গ্রেফতার করা হয়েছে। মনোজ গুপ্তাকে জেরায় ধীরেন ঘোষের নাম সামনে আসছে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি রঞ্জিতের কাছে একবার যাব। রঞ্জিত, এই যে ধীরেন ঘোষের নাম সামনে আসছে, কিভাবে এই ধীরেনের হদিশ পেল পুলিশ? গত কয়েকদিন ধরে পাসপোর্ট জালিয়াতি কেসে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ এবং তদন্ত করে উঠে আসে মনোজ গুপ্তার নাম। মনোজ গুপ্তাকে জেরা করেই এই ধীরেন ঘোষের নাম উঠে আসে এবং গতকাল রাতে চাকদা থানার পুলিশ চাকদার আলাইপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তোমাকে জানি রাখি, এই ধীরেন ঘোষ এই চাকদা থানার আলাইপুরে জমাদার পাড়া এলাকাতে ভাড়া বাড়িতে থাকতেন। এখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তার পরিবার নিয়ে কিন্তু এখানে থাকতেন। এবং যে গত কয়েকদিন যে তদন্ত, সেই তদন্তের মধ্যে দিয়েই কিন্তু এই ধীরেন নাম উঠে আসে। মূলত মনোজ গুপ্তাকে জেরা করেই গোয়েন্দা পুলিশ জানতে পারে যে এই ধীরেন ঘোষের নাম। এই ধীরেন ঘোষও কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কিন্তু যুক্ত এবং তারপরেই গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে চাকদার এই আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বেশ, এবং রঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদেরকে জানাবো যে ধীরেন ঘোষের কথা সামনে আসছে। 10 বছর ইতালিতে ছিল ধীরেন ঘোষ। এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল এই ধীরেন ঘোষ। রঞ্জিত, এই যে ধীরেন ঘোষের নাম সামনে আসছে, এলাকাবাসী কি বলছেন, কি জানা যাচ্ছে? ধীরেন ঘোষ ইতালিতে কাটায়, সেখানে কাজের সুবাদে কিন্তু ইতালিতে ছিলেন এমনটাই জানতে পারা যায়। এবং 2017 সালে ধীরেন ঘোষ ভারতে ফিরে আসে এবং এখানে এসেই কিন্তু তার সাথে এই যে মনোজ এবং যে সমরেশ, তার সাথে কিন্তু আলাপ হয় এবং এখানে কিন্তু তার যে এলাকার পরিচিতি, গার্মেন্টসের ব্যবসা করেই কিন্তু তার পরিচিতি এলাকায় কিন্তু। এবং একটি বাড়িতে 5 থেকে 6 বছর ধরে তিনি ভাড়া থাকতেন। সেই বাড়ির মালিকরাও কিন্তু জানতেন যে ধীরেন ঘোষ কলকাতাতে ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা করেন এবং বাবুঘাটে তার ব্যবসা রয়েছে এবং এই ব্যবসার যিনি মহাজন রয়েছে তার বাড়িও কলকাতাতে। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাঝে মাঝে কিন্তু ধীরেন ঘোষ বাইরে ঘুরতে যেতেন এবং কিছুদিন পরে কিন্তু তিনি ফিরে আসতেন। তবে এলাকায় কিন্তু তার সুপরিচিত ছিল, বিভিন্ন মানুষের সাথে তিনি মিশতেন এবং এলাকায় কিন্তু তার যথেষ্ট সুনাম রয়েছে। এখানে ভাড়া থাকলেও তার কিন্তু সুনাম রয়েছে এবং যেই বাড়িতে ভাড়া থাকতেন তারা কিন্তু গুণা করে টের পায়নি এই ধীরেন ঘোষ এই কাজের সাথে যুক্ত রয়েছে। তারা কিন্তু জানতেন যে ধীরেন এই গার্মেন্টসের ব্যবসা করেন এবং বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু তার কাপড় আসে, তার ব্যবসার জিনিসপত্র কিন্তু আসে। তবে কখনোই কিন্তু যে বাড়িতে ভাড়া থাকতেন বা যে এলাকায় থাকতেন সেখানে কখনোই তারা দেখেনি গার্মেন্টসের কোনো জিনিসপত্র। ফলে ধীরেন কিন্তু এলাকায় সুপরিচিত ছিলেন এবং মাঝে মাঝেই কিন্তু তিনি বাইরে চলে যেতেন। এবং তুমি সঙ্গে থাকো, আত্মীয়রা ঠিক কি বলছেন শোনাবো একবার। কলকাতায় কি কাজ করে ওই জানে, আপনার সাথে যোগাযোগ নেই? না না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। কিসের যোগাযোগ? হ্যাঁ, ওই পালবাড়ি ভালো হবে। পুলিশ ধরে নিয়ে জানেন? সে কি করে জানবো আমি? ওর অ্যাকচুয়ালি বাড়ি কোথায় ওদের? ও তো এসছে এখানে বহু বছর, 20 বছর হয়ে গেছে। কোথা থেকে? এখানেই ভাড়া টাড়া থাকতো। তো এখানে আপনাদের বাড়িতে আসতো না? আমাদের আসবে কেন? শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে পাসপোর্ট জালিয়াতিতে ইতালি যোগ কিভাবে তার ক্রমশ প্রকাশ্যে আসছে। কারণ দেশে ফিরেই ধীরেন ঘোষ মনোজ ও সমরেশের সঙ্গে যোগাযোগ করে। বিদেশ যোগে ধীরেনকে এজেন্ট নিয়োগ মনোজ আর সমরেশের। পোশাকের ব্যবসার আড়ালেই জাল পাসপোর্ট, এমনটাই তথ্য সামনে আসছে। রঞ্জিত, এখানেই তো প্রশ্ন সামনে আসছে যে কিভাবে এই মনোজ আর সমরেশের সঙ্গে যোগ ছিল এই ধীরেন ঘোষের। দেখো, দীর্ঘ 10 বছর ইতালিতে কাটিয়েছে ধীরেন ঘোষ এবং সেখান থেকে ফিরে আসার পরে তার সাথে যোগাযোগ হয় ধৃত মনোজ এবং সমরেশের সাথে। মূলত 10 বছর ইতালিতে থাকার সুবাদে বিদেশে যাওয়ার যে পদ্ধতি, ইমিগ্রেশন থেকে শুরু করে পাসপোর্ট, সবটাই কিন্তু নখদর্পণে ছিল ধীরেন ঘোষের, এমনটা জানতে পারা যাচ্ছে। ফলে ইউরোপ কান্ট্রিতে কীভাবে লোক পাঠাতে হয় সেটাও কিন্তু একেবারে নখদর্পণে ছিল এই ধীরেন ঘোষের। এই ধীরেন ঘোষকে কিন্তু এজেন্ট হিসাবে কাজ করাতো মনোজ এবং সমরেশ। মূলত এই যে ধীরেন ঘোষ,
তার সাথে বাংলাদেশের যোগ রয়েছে, কারণ মাঝে মাঝে যেখানে তিনি থাকতেন তার বাংলাদেশ থেকে তার শ্বশুর শাশুড়ি আসতো, এমনকি জানতে পারা যাচ্ছে বাংলাদেশে তার আত্মীয় স্বজন রয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু অনুপ্রবেশ করিয়ে এখান থেকে নথি তৈরি করে পাসপোর্ট তৈরি করে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করতেন এই ধীরেন ঘোষ, এবং তাদের এই ধীরেনকে কাজে লাগাতো মনোজ এবং সমরেশ। এক কথায় বলতে গেলে ধীরেন ঘোষ ছিল এজেন্ট এবং তাকে কাজ করাতো মনোজ এবং সমরেশ। ফলে ইতালিতে থাকার সুবাদে তার কিন্তু সমস্ত বিষয়টি কিন্তু জানা ছিল। ফলে ইমিগ্রেশন থেকে শুরু করে পাসপোর্ট পদ্ধতি এবং বিদেশে যাওয়ার যে পদ্ধতি সবটাই জানতেন ধীরেন ঘোষ। সেই সুবাদেই তাদের সাথে আলাপ মনোজ এবং সমরেশের সাথে। এই পাসপোর্ট জালিয়াতির জাল আরো গভীরে যায়। আর নজর রাখবে এবার মুর্শিদাবাদ পুরসভার দিকে, কারণ মুর্শিদাবাদ পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর। 100 কোটির পর এবার 28 কোটির দুর্নীতির ফাঁস। অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রণবের থেকে একবার জানবো। প্রণব, এত বড় দুর্নীতি ফাঁস হলো, কোটি কোটি টাকা লুট, কিভাবে চলতো এই প্রতারণা চক্র? দেখো, একটি জনস্বার্থ মামলা হয় যে 2012 থেকে 2022 সাল অবধি প্রচুর টাকার দুর্নীতি হয়েছে। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই তদন্ত করার নির্দেশ দেয়। তারপর সেখানে 5 জন স্থায়ী কর্মীর বিরুদ্ধে কিন্তু তদন্ত হয় এবং তারপর তারা সেই তদন্তে নিজেদেরকে দোষী প্রমাণিত হয়। তারপরেই তাদেরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় পুরসভায়। এরপরেই কিন্তু সেই পুরসভার যে কর্মীরা তারা তখন বলে যে প্রাক্তন যে পুরপিতা ছিলেন বিপ্লব চক্রবর্তী, তারই নির্দেশে তারা সেই সমস্ত কাজগুলো বেনিয়মের কাজগুলো করেছেন। এরপরে কিন্তু বর্তমান পুরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি কিন্তু মুর্শিদাবাদ থানাতে অভিযোগ দায়ের করেন এবং এই বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তদন্তে উঠে এসেছে গ্রিন সিটি প্রকল্পে বিভিন্ন কাজের যে এবং তার নিজস্ব ঠিকাদার তারই এক আত্মীয় তার নামে কোটি কোটি টাকার ভুয়ো বিল দেখিয়ে কিন্তু সেই সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। ড্রেন করা থেকে পার্কিং, তারপর সাইকেল গ্যারেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু না করেই কিন্তু সেই টাকা তুলে নেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে হয়েছে। যদিও ইন্দ্রজিৎ ধর বলেন যে এই পুরপিতার যে বিপ্লব চক্রবর্তীর সমাতে প্রায় 28 কোটি টাকা গড়মিল পাওয়া গিয়েছে বর্তমানে, কিন্তু সেই টাকার অঙ্কটা আরো বাড়বে এবং তারপরে কিন্তু প্রশাসনের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন 12 জনের নামে এবং প্রশাসনের প্রাক্তন পুরপ্রধান সহ 12 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের অভিযোগ বর্তমান পুরপ্রধানের, কি বলছেন তিনি শোনাবো। যে সমস্ত সরকারি অর্থ এসেছিল সেই অর্থকে লুটপাট এবং স্বজন পোষণ এবং পরিবারকে পাইয়ে দেওয়া এরকম ঘটনাগুলো ঘটেছে। আমরা টোটাল 12 জনের নামে করেছি। 5 জন হচ্ছে পার্মানেন্ট স্টাফ, প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব বাবু, 6 জন হচ্ছে কন্ট্রাক্টর, যারা 2012 থেকে 22 পর্যন্ত কাজ না করে এবং ইঞ্জিনিয়াররা নিজেরা স্বীকার করছে যে তারা কাজ করেনি। এই সব কন্ট্রাক্টর হাইকোর্টে গিয়ে বারংবার আমাদেরকে কন্টেক্ট করছে এবং পেমেন্টের জন্য দাবি করছে। আমাদের যে সমস্ত কাউন্সিলর আছে ওয়ার্ড ভিত্তিক আমরা তদন্ত করে দেখি, অবৈধ কাজ করেনি। তো সরকার যখন ডিএলপি যখন তদন্ত করে দেখে না এগুলো সবটাই সরকারি অ্যাপ্রুভাল নাই এবং যাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে যারা কাজ না করে হাইকোর্টে গেছে, আমরা যেটা করেছি 28 কোটি টাকা, 28 কোটি এখন আরো তদন্ত সাপেক্ষে আরো বেড়েছে। আর এবার দেখাবো খাস কলকাতায় প্রতিবাদীকে মার, কসবার জগন্নাথ ঘোষ রোডের ঘটনা, যেখানে গাছ কাটার প্রতিবাদ করা হয়েছিল আর তার জেরে রীতিমতো বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত, মারধরের অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। কারোর সঙ্গে কোনো কথা নেই, বার্তা নেই। দেখছি যে গাছ কাটা হচ্ছে, আজকে এসছি বাধা দিয়েছি, যারা এদেরকে অর্ডার দিয়েছিল কাটার জন্য, কেন গাছ কাটবে না, এটা জলাধার হবে কথা বলছে। তার মধ্যে এসে গেল ছোট মোটো তৃণমূলের কর্মকর্তা, সে বিপ্লব দাস, শেখর হালদার, আপনার তার আগে এসেছিল চামেলি খাঁ। এই যে 3 জন 4 জন যে আসলো 5 জন, এরা এসে আমার উপরে হাত চালিয়ে দিল। নাকটা ফেটে গেল, এখানে নাক থেকে রক্ত বেরোলো, হাঁটুতে লাগলো। মহিলারা এসে আমাকে হাত ধরে তুলেছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানেই ট্যাঙ্কি করতে হবে এরকম কোনো মানে আছে? আমরা তো জায়গা দিচ্ছি, আপনাদের জায়গা দেওয়া আছে, লোকজন নিয়ে এসে এত দামি দামি গাছ কেটে ফেলে দিচ্ছে। টিএমসি লোক ঘনিষ্ঠ বলতে আমাদের পাড়ার মধ্যে একজন আছে, বাইরে সবকিছু বাইরে, শেখর হালদার আছে আমাদের পাড়ার ছেলে, ওই নিয়ে এসেছে ওদেরকে। কোনো জায়গায় কাউকে কোনো জায়গায় গায়েও হাত তোলেনি, কিছুই হয়নি ঘটনা। এখন বানিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যাতে এখানে জলাধার না হয়, যাতে মিষ্টির জল এখানে লোক না পায়, পার্টি থেকে সিপিএম পার্টি থেকে এটাকে
এই ধরনের কথা উৎসাহ করার চেষ্টা করছে। যে জায়গাটা আরেকটা জায়গার কথা বলছে সেটা কিন্তু কর্পোরেশনের সার্ভে ডিপার্টমেন্ট সেটাকে দেখেছে যে এটা রায়তি সম্পত্তি, এটাতে করা সম্ভব হবে না। সেই জন্য যেটা কর্পোরেশন সেখানেই কাজ করতে পারে, যেটা কর্পোরেশনের জায়গা বললাম। এখন আমরা উন্নয়নের কাজ করছি, জলের মিষ্টি জলের জন্য চেষ্টা করছি, সেখানে ওরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। আর এবার নজর রাখবো মালদার হরিশ্চন্দ্রপুরের দিকে, কারণ সেখানে আজকে একদম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। কম্বল বিলি অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে এমন হুড়োহুড়ি হয়, এমন ধাক্কাধাক্কি হয় যে 4 জন মহিলা আহত হয়েছেন। 4 জন মহিলার সঙ্গে আরো 2 জন আহত হয়েছেন, অর্থাৎ মোট 6 জন আহত হয়েছেন। দেখুন একবার ছবিটা, কম্বল বিলি অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে ধাক্কাধাক্কি হুড়োহুড়ি এমন পর্যায়ে যায় যে 6 জন আহত হয়, যার মধ্যে 4 জন মহিলা। আর আয়োজকরা কি বলছেন, প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, যেভাবে কম্বল বিলি অনুষ্ঠানে হুড়োহুড়ির একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং 6 জন আহত হন, সেক্ষেত্রে আয়োজকরা কি বলছেন? একদমই, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি, তুমুল বিশৃঙ্খলার ঘটনা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়, যেখানে হাজার দেড়েক লোকের কম্বল এবং কম্বল বিলি এবং খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে নাকি 1003 লোক পৌঁছে যান, আর এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আয়োজক এখানকার ব্লক সভাপতি এবং তৃণমূল নেতৃত্ব তারা বলছেন যে তারা প্রায় 1500 লোকের ব্যবস্থা করেছিলেন, কিন্তু এত সংখ্যায় লোক চলে আসবেন তারা ভাবতে পারেননি। ব্যবস্থা ছিল, কিন্তু প্রত্যেকেই চান আগে তার প্রাপ্য কম্বল নেবেন। এই নিয়েই হুড়োহুড়ি তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং সকলকে আশ্বাস দেওয়া হয় যে আরো কিছু মানুষ যদি না পেয়ে থাকেন বা পাওয়ার প্রয়োজন রয়েছে শীতবস্ত্রের, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু যে ছবি ধরা পড়ে, যেভাবে কার্যত স্কুলের গেট দিয়ে একটা চলমান ভিড় স্রোতের মতো ঢুকে পড়ে স্কুলে, এবং এখানে একটি দেওয়ালের আকারে সাজানো ছিল, সেটাই ধসে পড়ে এবং তার গায়ে পড়ে, এবং এর ফলে কয়েকজন কিন্তু জখম হন। বেশ, মানে লোক এসছে প্রায়, যেখানে 1500 কম্বল দেওয়ার কথা 3000 লোক চলে এসছে। এখানে সব ঠিকঠাক হয়ে গেল, মানে সবাই বলছে আমি আগে নিবো, সবাই বলছে আমি আগে নিবো। অনেকে আহত হয়েছে, কি বলবেন? না, আহত কেউ হয়নি। যখন যাচ্ছিল